2025 সালে এসে আপনি যদি চিন্তা করেন যে আমি এআইকে ইউজ করব না, তাহলে আপনি আপনার ক্যারিয়ারে পিছাবেন। আপনার ক্যারিয়ারে আপনি যদি লিডারশিপ রোলের দিকে নিজেকে চিন্তা করেন, ক্যারিয়ার গ্রোথের কথা চিন্তা করেন, ইমোশনাল ইন্টেলিজেন্স খুবই গুরুত্বপূর্ণ, টপ 5%-এর মধ্যে আসতে চান, অবশ্যই আপনাকে বিজনেস বুঝতে হবে। আপনাকে একটা প্রশ্ন করি, আপনার আশেপাশে দেখবেন এরকম অনেক মানুষ আছে যারা আপনার চেয়ে অনেক কম স্কিলফুল, কিন্তু তারা অনেক ভালো ইনকাম করতেছে, কিংবা আপনার চেয়ে হয়তো বা কম জানে, কিন্তু তারা আপনার চেয়ে বেটার লাইফ লিড করতেছে। আমি নিশ্চিত আপনার মাথায় অনেকের ছবি ভেসে আসতেছে এবং আপনি অনেকটাই অবাক, আপনি ভাবতেছেন এরকমটা কেন ঘটে। এটা খুবই কমন একটা ফেনোমেনা এবং এটা যে কারণে ঘটে এটার পিছনে সবচেয়ে বড় একটা রিজন হচ্ছে সফট স্কিল। 1918 সালে হার্ভার্ড স্কুল এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বেশ কিছু মানুষজনকে নিয়ে এটা একটা রিসার্চ করে এবং এই রিসার্চের যে আউটপুট দেখা যায় সেটা খুবই ইন্টারেস্টিং। দেখা যায় একটা মানুষের ক্যারিয়ারের সাকসেসের পিছনে 85% ভূমিকা থাকে এই সফট স্কিলের, অপরদিকে অনলি 15% হচ্ছে হার্ড স্কিল কন্ট্রিবিউট করে। দ্যাট মিনস আপনি যদি সফট স্কিলে একজন এক্সিল্ড পারসন হন তাহলে কিন্তু খুব ইজিলি আপনি আপনার ক্যারিয়ারে ভালো করতে পারবেন। আপনি নর্মালি আপনার রুটি রুজি কিংবা পেট চালানোর জন্য যে জিনিসটা শেখেন সেটা হচ্ছে আপনার হার্ড স্কিল বা টেকনিক্যাল যে স্কিলটা থাকে। অপরদিকে আপনি একজন বেটার রিসোর্স হিসাবে নিজেকে বিল্ড করার জন্য, একজন বেটার পারফর্মার হওয়ার জন্য অনেকগুলো ছোট ছোট স্কিল আমাদের ক্যারিয়ারে শিখতে হয়। এই স্কিলগুলোকে বলা হয় মূলত সফট স্কিল। ডেফিনেটলি আপনাকে স্কিলফুল হতে হবে, টেকনিক্যাল স্কিল আপনাকে অবশ্যই জানতে হবে, কিন্তু 2025 সালের এই ফাস্ট ফরওয়ার্ডিং এনভায়রনমেন্টে আপনি যদি সফট স্কিল না জানেন, আপনি যদি প্রপারলি সেই জিনিসগুলোকে না বোঝেন, তাহলে আপনি অনেকটাই পিছায়া যাবেন এবং কখনোই আপনি টপ 5%-এ আসতে পারবেন না। সো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো টপ 10 সফট স্কিলসগুলো নিয়ে, যে স্কিলসগুলো যদি আপনার কাছে থাকে আপনি ক্যারিয়ারে অন্যদের চেয়ে অনেকটা আগায় যাবেন, আপনি টপ 5% মানুষের মধ্যে থাকতে পারবেন। তো চলেন দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও। প্রথমেই যে সফট স্কিলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ ঠিকমতো বুঝতে পারা এবং বলতে পারা। আপনি যদি ইংলিশ ঠিকমতো নাই বোঝেন তাহলে কিন্তু দুনিয়ার এই বিশাল বড় রিসোর্স থেকে আপনি নিজেকে অনেক আগেই ডিসকানেক্ট করে ফেলতেছেন। এবং যে কোনো একটা স্কিলের যখন অ্যাডভান্স দিকে আপনি যাবেন, অ্যাডভান্স কোনো কিছু শিখতে চাবেন, মার্কেটে ট্রেন্ডিং কি চলতেছে কিংবা পুরো ওয়ার্ল্ডের সাথে কানেক্ট থাকতে যাবেন, ইংলিশ কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি ইনিশিয়ালি বেসিক অনেক কিছু নেটিভ ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবেন, কিন্তু আপনার ক্যারিয়ারে যদি ভালো করতে হয় ডেফিনেটলি আপনাকে টপ ট্রেন্ডের সাথে সবসময় আপ টু ডেট থাকতে হবে। আপনার ডে টু ডে লাইফে আপনার জব এবং ক্যারিয়ারে অনেক কিছুর সাথে আপনাকে ইন্টারেক্ট করতে হবে যেটা কিনা আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজে থাকবে না। সো ইংলিশ জানাটা 2025 সালে এসে এটা একদমই মাস্ট। আপনাকে ইংলিশ অবশ্যই বুঝতে হবে, কারণ বিভিন্ন ইন্টারফেসও আপনি যখন ইন্টারেক্ট করবেন ইংলিশ ছাড়া আপনি কখনোই সেটা করতে পারবেন না। কিংবা আপনি আপনার ক্যারিয়ার লাইফে যখন প্রমোশন বা ইমপ্রুভমেন্টের কথা চিন্তা করবেন, ইংলিশ বাদে সে জায়গাটায় অনেকটাই লিমিটেড হয়ে যাবে, ইভেন জব অপরচুনিটিও অনেকটাই কমে যাবে আপনি যদি ইংলিশ বোঝা ছাড়া বা ইংলিশ জানা ছাড়া কোথাও নিজেকে বেটারভাবে সুইট করতে চান। পিয়ারসন গ্রুপের একটা স্টাডিতে দেখা যায় যারা ঠিকমতো ইংলিশ বুঝতে পারে এবং বলতে পারে অন্যদের তুলনায় তাদের 80% সম্ভাবনা বেশি থাকে ভালো একটা জব পাওয়ার, ভালো একটা ইনকাম করার। সো 2025 সালে এসে ইংলিশ আপনাকে অবশ্যই জানতে হবে। ইংলিশ জানাটা যে খুব কঠিন কিছু, ব্যাপারটা মোটেও এরকম না, আপনাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে, এইটা একদম মাস্ট। এর পাশাপাশি আপনি ইংলিশে পডকাস্ট শুনতে পারেন, ইংলিশে আপনি মুভি দেখতে পারেন, তার পাশাপাশি ডুওলিঙ্গো নামে একটা অ্যাপ আছে যে অ্যাপে আপনি প্র্যাকটিস করতে পারেন, হ্যালোটক নামে একটা অ্যাপ আছে, এই অ্যাপগুলো নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, কিছু নন ফিকশন বই পড়তে পারেন, বাট প্র্যাকটিসটা আপনি যদি কন্টিনিউ রাখেন একসময় আপনি ইংলিশে অবশ্যই ভালো করতে পারবেন এবং এইটা আপনার নাম্বার 1 সফট স্কিল হওয়া উচিত। নেইসের একটা সার্ভেতে দেখা যায় যে যখন কোনো জব পজিশনের জন্য কাউকে সিলেক্ট করা হয় 70% টাইমে কোম্পানি এমন একজনকে সিলেক্ট করে যার কমিউনিকেশন স্কিল অনেক ভালো। সো নর্মালি কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি, যে জাস্ট কথাবার্তা বলা, ব্যাপারটা মোটেও এরকম না। কমিউনিকেশান স্কিল আপনার ক্যারিয়ারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই কমিউনিকেশান বলতে বোঝানো হচ্ছে আপনি যে ইন্ডাস্ট্রিতে বিলং করেন সেই ইন্ডাস্ট্রির আশেপাশে আপনি এনভায়রনমেন্টের সাথে কিভাবে ইন্টারেক্ট করতেছেন। আপনাকে যখন কোনো একটা জব বা টাস্ক দেওয়া হচ্ছে সেটার এগেনিস্টে আপনি কিভাবে জিনিসটা নিয়ে কাজ করতেছেন, আপনি কার কার সাথে কমিউনিকেট করতেছেন, আপনি কতটা ট্রান্সপারেন্ট থাকতেছেন এবং এই জায়গাতে আপনি ফিডব্যাকগুলোকে কিভাবে রিসিভ করতেছেন, কিভাবে কাজটাকে ডেলিভার করতেছেন, আপনি কোন কোন জায়গায় কার সাথে কিভাবে
কোন ওয়েতে ইন্টারেক্ট করতেছেন, এই সবগুলো ব্যাপারে কিন্তু কমিউনিকেশনের মধ্যে চলে আসে। এবং আপনার কমিউনিকেশান যদি বেটার হয়, আপনার ক্যারিয়ারে ভালো করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। যারা কমিউনিকেশানে ভালো, আপনি দেখবেন যে তারা আপনার চেয়ে অনেক অনেক বেশি আগায় যাচ্ছে। আমি জানি দুনিয়াতে অনেক ধরনের পার্সোনালিটির মানুষজন আছে, কেউ কেউ এক্সট্রোভার্ট, কেউ কেউ ইন্ট্রোভার্ট। যারা এক্সট্রোভার্ট তাদের জন্য কমিউনিকেশান করাটা ইজি, বাট আপনি যদি একজন ইন্ট্রোভার্টও হন, আপনার জন্য এই কমিউনিকেশানটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনার জব ক্যারিয়ার যেরকমই হোক, আপনি যদি ফ্রিল্যান্সে করেন কিংবা রিমোট জব করেন কিংবা ফিজিক্যাল অফিসেও করেন, কমিউনিকেশানটা আপনি যদি প্রপারলি মেনটেন করতে পারেন, আপনি আপনার ক্যারিয়ারে অন্যদের চেয়ে অনেকটাই আগায়া যাবেন। এবং এর জন্য আপনাকে সবসময় এক্সট্রোভার্ট হইতে হবে, ব্যাপারটা মোটেও এরকম না। সারপ্রাইজিংলি আমি নিজেও একজন ইন্ট্রোভার্ট, কিন্তু আমাকে দেখে আমার ক্যারিয়ার লাইফে কেউ কখনো বলতে পারবে না যে তারা কমিউনিকেশনে কোনো প্রকার ইস্যু পেয়েছে। সো আমি বলবো আপনার এই কমিউনিকেশন স্কিলটা গ্রো করানো উচিত। এই কমিউনিকেশন স্কিল বেটার করার জন্য আপনি চাইলে অনেকগুলো স্টেপস নিতে পারেন। আমি বলবো আপনি বিভিন্ন টেক ইভেন্টে যেতে পারেন, মানুষের সাথে কানেক্ট হতে পারেন, তাদের সাথে কথাবার্তা বলা, বিভিন্ন ধরনের নন ফিকশন বই পড়া, হাউ টু টক উইথ এনিওয়ান, এই টাইপের আরও অনেকগুলো বই আছে। মানুষের কথা শোনা, তাদের কথার সাথে রেসপন্স করা, এই জিনিসগুলো আস্তে আস্তে আপনার মধ্যে ডেভেলপ করে নিয়ে আসতে হবে। আপনি যদি কমিউনিকেশনে ভালো হন, দেখবেন আপনার ক্যারিয়ারে আপনি খুব ইজিলি অনেক ভালো করতেছেন। 2025 সালে আমাদের আশেপাশে যে এআইয়ের মার্কেটটা আছে সেটার সাইজ হয়ে যাবে 190 বিলিয়ন। সো এআই তো আমাদের চারপাশে চলে আসছে, এবং আপনি যেই জবে যেই রোলেই কাজ করেন সেই রোলে অবশ্যই এআইয়ের একটা ইনফ্লুয়েন্স চলে আসছে। আপনাকে এআই রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, এবং এই যখন এআই প্রোডাক্ট বা সার্ভিস চলে আসতেছে, এর সাথে খুবই কমন একটা টার্ম চলে আসতেছে, সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আপনি যখনই কোনো কাজ করতেছেন সেই প্রসেসের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই এআই ইউজ করতে জানতে হবে। 2025 সালে এসে আপনি যদি চিন্তা করেন যে আমি এআই ইউজ করব না, তাহলে আপনি আপনার ক্যারিয়ারে পিছাবেন, এবং দিন শেষে একটা সময় আপনি হয়তোবা আপনার ক্যারিয়ারে কোনো ইমপ্রুভমেন্টে আনতে পারবেন না, অন্যরা আপনার চেয়ে অনেক বেশি আগায় যাবে। সো যখন আপনি এআই প্রোডাক্টগুলো ইউজ করা শুরু করবেন, এই এআই প্রোডাক্টগুলোকে কিন্তু আপনার স্পেসিফিক কনটেক্সট দিয়ে, স্পেসিফিক প্রম্পট দিয়ে তার কাছ থেকে আউটপুট জেনারেট করে নিয়ে আসতে হয়। যেহেতু এগুলো অনেক ধরনের জেনারেটিভ মডেলে চলে, আপনি যদি চ্যাটজিপিটি বা ক্লড ইউজ করেন, আপনি যদি খুব বেসিক কমন একটা প্রম্পট দেন, আপনি যদি তাকে খুব কমন একটা কথা বলেন, যে আউটপুটটা পাবেন সেটা কখনোই স্যাটিসফ্যাক্টরি হবে না। সো এই জায়গাটায় একটা জেনারেটিভ এআইয়ের থেকে বা যে এআই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতেছেন, কনটেক্সট বুঝে সেটাকে প্রপারলি যেভাবে আপনার কমান্ড দিতে হয় বা ইনপুট দিতে হয়, সেটাকেই বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো আপনার ডোমেনের রেসপেক্টে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখাটা অনেক গুরুত্বপূর্ণ। সামনের দিনগুলোতে আপনি আপনার প্রসেসের মধ্যে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংকেই কিন্তু আপনার এস্টাবলিশ করতে হবে। কীভাবে প্রম্পট দিলে আপনি প্রপার আউটপুট নিয়ে আসতে পারবেন, যে আউটপুটটাকে আপনি আপনার ওয়ার্কের সাথে ব্যালেন্স করে ইউজ করতে পারবেন। এবং এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানার জন্য আপনাকে যে খুব বেশি হ্যাসেল পোহাইতে হবে, ব্যাপারটা মোটেও এরকম না। আমি বলবো আপনার ডোমেইনে আপনি হচ্ছে একটু স্টাডি করেন, ট্রেন্ডিং জিনিসগুলো দেখেন, ইউটিউব ঘাঁটতে পারেন, আপনি বিভিন্ন পেইড টিউটোরিয়ালস বা ছোটোখাটো জিনিসগুলো নিয়ে স্টাডি করতে পারেন। আপনি যদি আপ টু ডেট থাকেন, আপনি খুব ইজিলি কিন্তু এই সফট স্কিলটা গ্যাদার করতে পারবেন, এবং অবশ্যই অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে যাবেন। ডেলোয়েটের একটা স্টাডি বলে 74% কোম্পানি এরকম একটা রিসোর্স চায় যার কিনা বিজনেস নিয়ে আইডিয়া আছে। আপনি আপনার ক্যারিয়ারে ফ্রিল্যান্সেই কাজ করেন, রিমোট জব করেন কিংবা ফিজিক্যাল অফিস করেন, যাই করেন, আপনার কোম্পানির বিজনেস কি সেটা নিয়ে আপনার যদি আইডিয়া থাকে, আপনার আউটপুটটা কিভাবে কোম্পানিকে হেল্প করতেছে, আপনি আপনার আউটপুটকে কিভাবে অ্যালাইন করলে কোম্পানি আরও বেটার আর্ন করতে পারবে, এই ব্যাপারগুলো নিয়ে যদি আপনার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়, আপনি কিন্তু আরও বেটারভাবে কন্ট্রিবিউট করতে পারবেন। সো বিজনেস নলেজ হচ্ছে এমন একটা সফট স্কিল, এটা আপনি যত জানবেন এটা আপনার ক্যারিয়ারে ইমপ্রুভ করতে হেল্প করবে। আপনি কোম্পানির অ্যালাইনে কাজ করতে পারবেন, এবং আপনার কিন্তু আস্তে আস্তে ক্যারিয়ারে ইমপ্রুভমেন্ট ঘটবে। আপনি যখন কোম্পানির অ্যালাইনে কাজ করবেন, কোম্পানি আপনার উপর হ্যাপি থাকবে, আপনার পারফরমেন্স ভালো থাকবে, সেটা কিন্তু আপনার ক্যারিয়ার গ্রোথের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনি যদি টপ 5% রিসোর্সের মধ্যে থাকতে চান, টপ 5%-এর মধ্যে আসতে চান, অবশ্যই আপনাকে বিজনেস বুঝতে হবে। বিজনেস বোঝা যে খুব কঠিন কিছু, ব্যাপারটা মোটেও এরকম না। আমি বলবো জাস্ট হার্ড স্কিলে ফোকাস না দিয়ে আপনি জাস্ট যা করতেছেন এটার বাইরে গিয়ে আপনার একটা কোম্পানি কিভাবে ফাংশন করতেছে, সেই কোম্পানির মানুষজনের সাথে কথা বলেন, কোম্পানির কাছ থেকে বুঝতে চেষ্টা করেন সেই কোম্পানি কিভাবে কাজ করে। পাশাপাশি আপনি বিজনেস নিয়ে একটু যদি আপনার জানাশোনা থাকে, সিমিলার ইন্ডাস্ট্রিতে কারা কাজ করতেছে, বিজনেসের বিভিন্ন টার্ম নিয়ে জানা, হালকা কিছু বইপত্র পড়া, স্টার্ট আপ, এমভিপি, এই জিনিসগুলো নিয়ে আইডিয়া থাকা, সেলস প্রোডাক্ট নিয়ে আপনার আইডিয়া থাকা, এর পাশাপাশি আপনার সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় যদি আপনি বিজনেস প্রফেশনালদের সাথে অ্যাড থাকেন, আমার মনে হয় এই ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যাবে। বিজনেস নিয়ে আপনার একটা যদি ভালো আইডিয়া থাকে, সেটা আপনার ক্যারিয়ারে আপনাকে গ্রো করতে অনেক অনেক বেশি হেল্প করবে।
হার্ভার্ড স্কুলে একটা স্টাডি বলে যেসব টিম ওনারশিপ নিয়ে কাজ করে তারা অন্যদের তুলনায় 60% বেটার ওয়েতে তাদের গোলকে অ্যাচিভ করতে পারে এবং তাদের ক্যারিয়ারেও তারা অনেক ইমপ্রুভমেন্ট নিয়ে আসে। সো ওনারশিপ হচ্ছে এমনই একটা সফট স্কিল, আপনাকে যখন কোনো একটা কাজ দেয়া হয় সেই কাজটাকে আপনি যে কোনোভাবেই হোক এক্সিকিউট করার জন্য যতটা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করবেন, এটাই হচ্ছে মূলত আপনার ওনারশিপের সংজ্ঞা। আমি যদি আরেকটু সোজা করে বলি, ধরেন আপনাকে আমি কোনো একটা কাজ করতে দিলাম, আপনি কাজটা কোনো একটা জায়গায় একটা ব্লকার দেখলেন, আপনি জাস্ট ওখানে আপনি খুব ধীর স্থিরে আপনি মুভ করতেছেন, আপনার মধ্যে কোনো সিরিয়াসনেস নাই বা আপনি কাজটা নিয়ে খুব একটা বদার না, এভাবেও কিন্তু আপনি চাইলে কাজের একটা আউটপুট দিতে পারেন। অপরদিকে আপনাকে আমি একটা কাজ দিলাম, আপনি সেই কাজটা নিয়ে প্রপার রিসার্চ করলেন, আপনি খুবই প্রোঅ্যাক্টিভ থাকলেন, আপনি এটার বেটার আউটপুট আনার জন্য যা যা করার দরকার সব কিছুই করতেছেন, আপনি জিনিসটাকে ওন করলেন। এই ব্যাপারটা কিন্তু মূলত হচ্ছে ওনারশিপ, এবং এই ওনারশিপটা আপনার মধ্যে যতটা বেটারভাবে আসবে এটা কিন্তু আপনার একটা বেটার সফট স্কিল হিসাবে আপনাকে ইমপ্রুভ করতে হেল্প করবে। দিন শেষে আপনার যখন পারফরমেন্স রিভিউ হবে তখন কিন্তু এই ওনারশিপটা অনেক অংশেই ম্যাটার করবে। আপনাকে যখন কোনো একটা কাজ দেওয়া হয়, এই কাজটাকে আরেকজনের কাজ মনে না করে বা কোম্পানির কাজ মনে না করে যখন আপনি নিজের করে চিন্তা করবেন, কাজের আউটপুটটা কিন্তু বেটার আসবে এবং তার পাশাপাশি সেটা একটা রিফ্লেকশন আপনার পারফরমেন্সেও আসবে। সো এই ওনারশিপ নিয়ে আমি বলবো যে আপনি বিভিন্ন ধরনের বই আছে, বই পড়তে পারেন, কিংবা বিভিন্ন ধরনের পডকাস্ট আছে, আপনি ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন। এই জিনিসগুলো নিয়ে আমি বলবো ঘাটাঘাটি করেন, ওনারশিপ স্কিলটাকে আপনি বাড়ান। যে যত ভালোভাবে একটা কাজকে ওন করতে শিখবে, তার প্রবলেমগুলোকে এম্পাথাইজ করতে পারবে, তার আউটপুটটা ততটাই বেটার হবে। এবং দিন শেষে একটা কোম্পানি যখন বুঝতে পারবে যে আমার জন্য এই কোম্পানির ওরা কাজ করতেছে, ওরা এটাকে ওন করতেছে, তখন কোম্পানির ওভারঅল বেনিফিটগুলোও কিন্তু তাদের দিকে যাবে। সো ওনারশিপ স্কিলটা যদি আপনার মধ্যে আপনি ডেভেলপ করতে পারেন, অবশ্যই আপনি অন্যদের চেয়ে অনেক বেশি আগায় যাবেন। এখন আমরা যে সফট স্কিলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। নর্মালি আমরা আইকিউ ওয়ার্ডটার সাথে অনেক বেশি পরিচিত, তেমনই আরেকটা ওয়ার্ড হচ্ছে ইকিউ, যেটা ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা ইউনিট। ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে বোঝায় আপনি আরেকজনের ইমোশনকে কতটা এম্পাথাইজ করতে পারতেছেন, সেই ইমোশনকে কতটা হ্যান্ডেল করতে পারতেছেন এবং সেই অনুযায়ী আপনি কিভাবে রেসপন্স করতেছেন। এই পুরো ব্যাপারটাই কিন্তু আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে আসে। ট্যালেন্ট স্মার্টের একটা স্টাডি বলে যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো তারা 74% ক্ষেত্রে লিডারশিপ রোলগুলোতে সাকসেসফুলি বেটার করে। সো আপনার ক্যারিয়ারে আপনি যদি লিডারশিপ রোলের দিকে নিজেকে চিন্তা করেন, ক্যারিয়ার গ্রোথের কথা চিন্তা করেন, ইমোশনাল ইন্টেলিজেন্স খুবই গুরুত্বপূর্ণ। ইমোশনাল ইন্টেলিজেন্স যখন আপনার বেটার হবে, আপনি জানবেন আপনার টিমে কিভাবে কার সাথে কোন অবস্থায় ডিল করা উচিত, কাকে কিভাবে মোটিভেট করা উচিত, কাকে কিভাবে ড্রাইভ করা উচিত। অপরদিকে আপনি যখন আপনার স্টেক হোল্ডারদেরকে কনভিন্স করবেন, তখনও কিন্তু এই ইমোশনাল ইন্টেলিজেন্সের বেসিসে আপনি তাদেরকে কনভিন্স করতে পারবেন। আপনি কিন্তু তাদেরকে বিভিন্ন রকম পারসুয়েশন অ্যাবিলিটি দিয়ে জিনিসগুলোকে ম্যানেজ করতে শিখবেন। সো লিডারশিপ রোলের জন্য ডিপ্লোম্যাটিক স্ট্রাকচারে ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক গুরুত্বপূর্ণ। আপনি মানুষকে যত ভালোভাবে চিনবেন, বুঝবেন, মানুষের সাথে মিশবেন, তাকে এম্পাথাইজ করতে শিখবেন, আপনি অনেক বেটার একজন লিডারে কিন্তু পরিণত হবেন। এই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে জানার জন্য আপনি বই পড়তে পারেন, ইমোশনাল ইন্টেলিজেন্স নামেই বই আছে। এর পাশাপাশি পডকাস্ট কিংবা ইউটিউবে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এর পাশাপাশি মাইন্ডফুলনেস নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন এবং অনেকগুলো সাইকোলজিক্যাল বইও আছে যেগুলো পড়ে আপনি ইমোশনাল ইন্টেলিজেন্সকে আরও বেটার করতে পারেন। আমার ক্যারিয়ারের দিকে আপনি যদি একটু দেখেন, শুরুতে আমি ছিলাম একটা প্রোডাক্ট ড্রিভেন কোম্পানিতে, এরপরে আমি কাজ করেছি একটা ডিজাইন এজেন্সিতে, এরপরে আমি কিন্তু ইউএক্স লিড হিসাবে একটা রিমোট জব করেছি এবং তার পাশাপাশি আমি ফ্রিল্যান্সেও কিন্তু অনেক কাজ করেছি। সো এই যে আমার জব ডাইভার্সিটি আপনি যদি দেখেন, আমি কিন্তু ফিজিক্যাল অফিসে জব করেছি, আমি এজেন্সিতে কাজ করেছি, আমি প্রোডাক্ট ড্রিভেন কোম্পানিতে কাজ করেছি এবং ফ্রিল্যান্সে আমি ক্লায়েন্টও ডিল করেছি। সো এই যে বিভিন্ন আপনার জায়গাতে আমি বিভিন্নভাবে অ্যাডাপটিভ ছিলাম, এই অ্যাডাপটিবিলিটি হচ্ছে আরেকটা সফট স্কিল যেটা আপনার মধ্যে যদি থাকে, আপনি ক্যারিয়ারে অবশ্যই অন্যদের চেয়ে অনেক বেশি আগায় যাবেন। লিঙ্কডইনে একটা স্টাডি বলে 89% হায়ারিং ম্যানেজার্স বা কোম্পানিগুলো অ্যাডাপটিভ পার্সনদেরকে হায়ার করে, কারণ দেখা যাচ্ছে এখন ডেইলি অনেক নতুন জিনিস কিন্তু আমাদের আশেপাশে ঘটতেছে, অনেক নতুন জিনিস আসতেছে। এই যে কিছুদিন আগে কোভিড ছিল, সবাই ওয়ার্ক ফ্রম হোমে চলে গেছে, এখন আবার একটা হাইব্রিড সেট আপে চলে আসতেছে। সো একটা রিসোর্স যত বেশি অ্যাডাপটিভ হবে, আপনার পরিবেশের সাথে খাপ খাওয়ায় নিতে পারবে, তত কিন্তু তাকে দিয়ে কোম্পানি বেটারভাবে অনেক বেটার আউটপুট বের করে নিয়ে আসতে পারবে। সো আপনি যদি অ্যাডাপটিভ হন, আপনি যদি এই স্কিলটাকে নিজের মধ্যে গ্রো করাতে পারেন, এই মাইন্ডসেটটা রাখেন, আপনি যদি একটা গ্রোথ মাইন্ডসেট নিয়ে আগান, আপনি যদি রিজিড না থাকেন, আপনি যদি যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত থাকেন, আমার কাছে মনে হয় অ্যাডাপটিভিটি একটা খুব ইম্পর্টেন্ট সফট স্কিল, যেটা থাকলে আপনি অবশ্যই অন্যদের চেয়ে আগায় যাবেন এবং অন্যদের চেয়ে ভালো করবেন। এবং এই অ্যাডাপটিভিটি থাকার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে, ব্যাপারটা মোটেই এরকম না। অনেকগুলো ডোমেন নিয়ে জানা, কিভাবে কাজ করে, নতুন
চ্যালেঞ্জ নিতে পারার অ্যাবিলিটি রাখা, চ্যালেঞ্জকে ফেস করার মতো মেন্টালিটি রাখা, এই ব্যাপারগুলো যদি থাকে আমার মনে হয় অ্যাডাপ্টিবিলিটি জিনিসটা আপনি আস্তে আস্তে শিখবেন এবং একটা সময় আপনি নিজেও অ্যাডাপটিভ হয়ে যাবেন এবং এই সফট স্কিলটা দিয়ে আপনি অবশ্যই অন্যদের চেয়ে অনেক বেশি ভালো করবেন। ক্রিয়েটিভিটি, এই টার্মটা যখন আমরা শুনি বেশিরভাগ সময় আমাদের মধ্যে চিন্তা আসে যে এইটা শুধুমাত্র ক্রিয়েটিভ পার্সনদের জন্যই মনে হয় অ্যাপ্লিকেবল। ব্যাপারটা মোটেও এরকম না। ক্রিয়েটিভিটি কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট সফট স্কিল। আপনি যখন যেই রোলে যেই জবেই থাকেন, সেই জবে আপনাকে যখন কোনো একটা প্রবলেম দেওয়া হচ্ছে, সেই প্রবলেমটাকে আপনি কতগুলো পার্সপেক্টিভে দেখতে পারতেছেন, কোন ওয়েতে সলভ করতেছেন, আপনি কি শুধুমাত্র গদবাঁধা ওয়েতেই করতেছেন নাকি নতুন কোনো কিছু চিন্তা করতেছেন, সেখানে নতুন কোনো ইনোভেশন নিয়ে আসতেছেন, এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েটিভিটির সাথে কানেক্টেড এবং এই ক্রিয়েটিভিটিটা খুবই একটা ইম্পর্ট্যান্ট সফট স্কিল। কারণ আপনার মতো আরও অসংখ্য লোক কিন্তু একই ওয়েতে একই প্রবলেম সলভ করতেছে। সো আপনাকে কেন একটা কোম্পানি হায়ার করবে, কেন একটা কোম্পানি নেবে, সেটার পিছনে একটা স্পেসিফিক রিজন কিন্তু থাকতে হবে এবং আপনি কি কন্টিনিউয়াসলি সেখানে কোনো ইমপ্রুভমেন্ট আনতে পারতেছেন কিনা, বাইরের দুনিয়ায় কি চলতেছে, নতুন কোনো ট্রেন্ডিং কিছু এসেছে কিনা, নতুন কোনো বেটার সলিউশন এসেছে কিনা, এইগুলো নিয়ে অলওয়েজ এক্সপেরিমেন্ট করা, বেটার সলিউশন প্রপোজ করা, এই সব কিছুই কিন্তু ক্রিয়েটিভিটির পার্ট। এবং আপনি যদি আপনার রোলে ক্রিয়েটিভ হন তাহলে আপনি কিন্তু খুব ইজিলি আপনার ক্যারিয়ারকে ওই জায়গা থেকে অনেক দ্রুত আপলিফট করতে পারবেন। সো এই ক্রিয়েটিভ সফট স্কিল অ্যাচিভ করার জন্য আপনাকে আপনার ডোমেইন নিয়ে কন্টিনিউয়াসলি শিখতে হবে, স্টাডি করতে হবে, বাইরের দুনিয়ায় কী চলতেছে এই ব্যাপারগুলোকে অ্যালাইনে আনতে হবে এবং কন্টিনিউয়াসলি নতুন নতুন প্রবলেম নিয়ে নতুন নতুন এক্সপেরিমেন্ট করে অন্যদের থেকে শিখে আরও আগায় যেতে হবে। তাহলে আপনি আপনার ক্যারিয়ারে খুব ইজিলি এই সফট স্কিলটাকে ইনক্লুড করতে পারবেন এবং অবশ্যই অন্যদের চেয়ে অনেক বেশি আগায় যাবেন। অ্যাডলার গ্রুপের একটা রিসার্চে দেখা যায় 96% মানুষ জব পায় নেটওয়ার্কিংয়ের কারণে, অপরদিকে শুধুমাত্র 4% মানুষ জব পায় নেটওয়ার্কিং ছাড়া। সো নেটওয়ার্কিং যে একটা কত বড় সফট স্কিল আপনি এই রেশিও দেখেই কিন্তু বুঝতে পারতেছেন। নেটওয়ার্কিং মানে কিন্তু এইটা না যে আপনি শুধু আরেকজনের সাথে খাতির করবেন, ব্যাপারটা এরকম মোটেই না। আপনার আশেপাশে ইন্ডাস্ট্রিতে আপনি কাদের সাথে আছেন, কাদের সাথে কাজ করতেছেন এবং সেই ইন্ডাস্ট্রির মানুষজনকে নিয়ে জানা, আপনার ক্যারিয়ারে আপনার ওয়ার্ক প্লেসের আশেপাশের মানুষজনের সাথে কানেক্টেড হওয়া, তাদের সাথে একটা বেটার ইকোসিস্টেম বিল্ড আপ করা, তাদের সাথে একটা এনভায়রনমেন্ট মেনটেন করা, এই ব্যাপারটা কিন্তু নেটওয়ার্কিংয়ের একটা খুব বড় ব্যাপার। এবং এই নেটওয়ার্কিংটা আপনি যত ভালো জানবেন, আপনি আগে যেখানে কাজ করে এসেছেন, নতুন যেখানে কাজ করবেন, এখনকার দিনে সোশ্যাল মিডিয়া আছে, সো নেটওয়ার্কিং যে শুধু ফিজিক্যালি হতে হবে ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। আপনি কিন্তু চাইলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে কানেক্ট হতে পারেন। এই নেটওয়ার্ক কিন্তু খুব বড় একটা পাওয়ারফুল সিস্টেম এবং যার যত বড় নেটওয়ার্ক থাকবে তার জন্য কিন্তু তার ক্যারিয়ারে বেটার করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। সো নেটওয়ার্কিংয়ে ভালো করার জন্য আমি যেটা বলবো যে সিমিলার ইন্ডাস্ট্রির মানুষকে চিনেন, জানেন, বিভিন্ন ইভেন্টে যান, তাদের সাথে গেট টুগেদার করেন, হ্যাং আউট করেন, মানুষজনকে চিনেন, এখানে সময় ইনভেস্ট করেন, আপনি মানুষজনের সাথে কথা বলেন। এবং এখন একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম লিঙ্কডইন আছে যেখানে আপনি চাইলে কিন্তু অনেক আপনার নিজস্ব ডোমেনে মানুষের সাথে কানেক্টেড থাকতে পারবেন। এবং এইসব জায়গাগুলোতে আমি বলবো যে যত আপনি ইন্ডাস্ট্রি রিলেটেড কনভারসেশন করবেন, তার ব্যাপারে জানতে চাইবেন, খুব সুন্দর একটা নেটওয়ার্কিং কিন্তু আপনি চাইলে এখানে বিল্ড আপ করে ফেলতে পারেন। এবং এই নেটওয়ার্কিং যার যত ভালো হবে দিন শেষে এটা কিন্তু তার জন্য একটা সোশ্যাল ক্রেডিটের মতো কাজ করে এবং আপনি অবশ্যই টপ 5%-এর মধ্যে চলে আসতে পারবেন যদি আপনার ভালো একটা নেটওয়ার্কিং স্কিল থাকে। শেষ যে সফট স্কিলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। ফোর্বসের একটা স্টাডি বলে হায়ারিং ম্যানেজাররা 96% কেসে যারা ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারে তাদেরকে ক্যারিয়ারে সাকসেসফুল হতে দেখেছে। ক্রিটিক্যালি থিঙ্ক করা মিনস হচ্ছে আপনাকে যখন কোনো একটা কাজ দেওয়া হচ্ছে সেই কাজটাকে আপনি কত বেটার ওয়েতে অ্যানালাইজ করতে পারতেছেন। আপনাকে যখন একটা কাজ দেওয়া হয় দ্যাট ডাজেন্ট মিন যে আপনি জাস্ট শুধু ওই কাজটাই করবেন, ওই কাজটার বিয়ন্ডে এবং ওই কাজটার সাথে কতগুলো ফ্যাক্টর কানেক্টেড, কীভাবে জিনিসটা কাজ করে, এই ব্যাপারটাকে আপনি যত বেটার ওয়েতে অ্যানালাইজ করতে পারবেন তত বেটারভাবে কিন্তু আপনি একটা ফাইনাল আউটপুট নিয়ে আসতে পারবেন। আমাদের ডিজাইনের পার্সপেক্টিভে আমি যদি বলি, যখন কোনো একটা প্রবলেম দেওয়া হয় সেই প্রবলেমের জন্য কিন্তু মাল্টিপল ডিজাইন চাইলে আমি প্রডিউস করতে পারি, কিন্তু ফাইনালি কোন ডিজাইনটা বেটারভাবে প্রবলেমটাকে সলভ করতেছে এইটা কিন্তু অনেকগুলো চিন্তাকে মাথায় রেখেই ডিসিশনটা মেক করতে হয়। আমার বিজনেস পার্সপেক্টিভ, ইউজার নিড কীভাবে সলভ করতেছে, কোন কোন অ্যাঙ্গেলে এটা বেনিফিটেড হচ্ছে, বিজনেস এনে দিচ্ছে কিনা, ইউজারের প্রবলেমও সলভ করতেছে কিনা, টেকনিক্যালি ফিজিবল কিনা, অনেকগুলো সেগমেন্ট কিন্তু আমরা দেখি। সো বেসিক্যালি ক্রিটিক্যালি আপনি যত বেটার ওয়েতে একটা প্রবলেমকে অ্যানালাইজ করতে শিখবেন আপনার ক্যারিয়ারে তত আপনি বেটার ডিসিশন মেক করতে পারবেন। এবং আপনি যত বেটার ডিসিশন মেক করতে পারবেন, আপনি যদি একটু জিনিস দেখেন যারা ডিসিশন মেকার থাকে তাদেরকে কিন্তু কোম্পানি নর্মালি
প্রমোট করে তাদেরকে কিন্তু কোম্পানি নর্মালি প্রমোশন দিয়ে থাকে। সো বেসিক্যালি আপনার ক্যারিয়ার ইমপ্রুভমেন্টের জন্য ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারা, বিজনেসের অ্যালাইনে চিন্তা করতে পারা, প্লাস এই একটা ডিসিশনের ইম্প্যাক্ট কত জায়গায় পড়তেছে, কীভাবে আপনি এই ফ্যাক্টরগুলোকে ডিসাইড করতেছেন, এই ব্যাপারগুলো আপনাকে হেল্প করবে আপনার ক্যারিয়ারে অন্যদের চেয়ে আগায় যেতে। ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাচিভ করার জন্য আপনাকে বেশি বেশি বই পড়তে হবে, বিভিন্ন ডোমেনে জানতে হবে, আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন তার আশেপাশে ইন্ডাস্ট্রিগুলো কীভাবে কাজ করে, বিজনেস ইম্প্যাক্ট কীভাবে মেজার হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আপনি যত জানবেন, যত ডাইভার্সিফাইড ওয়েতে এগুলো নিয়ে ভাববেন, পাশাপাশি আপনার প্রবলেম সলভিং স্কিল এই ব্যাপারগুলো নিয়ে কাজ করবেন, তত আপনি বেটার ওয়েতে ক্রিটিক্যালি একটা জিনিসকে নিয়ে চিন্তা করতে শিখবেন। সো এই ছিল আমার আজকের এপিসোড। আজকের এপিসোডে আমি কথা বলেছি টপ 10 সফট স্কিলস নিয়ে। আপনার কাছে এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। এরপরে আমি কী নিয়ে এপিসোড করব সেটাও আমাকে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আপনাদের ক্যারিয়ার নিয়ে আরও অনেক এরকম ইন্টারেস্টিং কন্টেন্ট এবং টপিক আমি নিয়ে আসবো, যেটা আপনার ক্যারিয়ারের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। বিজনেস নিয়েও কথা বলবো, অন্যান্য আরও অনেক কিছু আসতে যাচ্ছে আমার এই চ্যানেলে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দিস ইজ আতিকুর রহমান, সাইনিং অফ।